খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষের দিকের কথা। বাংলায় তখন চলছে সুলতানি শাসন। 1487 খ্রিস্টাব্দে জনৈক ক্ষমতালোভী হাফসি পাইকদের অধ্যক্ষ শাহজাদার ষড়যন্ত্রে নিহত হন ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফতেহ শাহ। আর এর সঙ্গে সঙ্গেই বাংলার ইতিহাসে এক অন্ধকারময় পর্বের সূচনা ঘটে। নিষ্ঠুর ক্ষমতালোভী হাবশিরা দখল করে নেয় বাংলার সিংহাসন। এ সময় সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার, শোষণ এবং হত্যালীলা অবাধে চলতে থাকে। শেষ পর্যন্ত এক উজিরের হাতে মৃত্যু হয় হাবশি বংশের শেষ শাসক শামসুদ্দিন মুজাফফরের। অভিশপ্ত হাবশি শাসনের অন্ধকার থেকে মুক্তি পায় বাংলা। শুরু হয় এক নতুন রাজবংশের শাসন, যা বাংলার ইতিহাসে প্রকৃত অর্থেই সূচনা ঘটিয়েছিল এক নবযুগের। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো আমি কোন বংশের কথা বলছি? বলছি হোসেন শাহী রাজবংশের কথা। এই বংশের উল্লেখযোগ্য শাসক কারা ছিলেন? বাংলার রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই হোসেন শাহী বংশের অবদানই বা কীরূপ ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে আজকের ক্লাসে। প্রথমেই জেনে নেব হোসেন শাহী বংশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে। 1493 খ্রিস্টাব্দ হাবশি শাসনের অবসান ঘটিয়ে বাংলার সিংহাসনে বসেন উজির সৈয়দ হোসেন। আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নিয়ে শুরু করেন হোসেন শাহী বংশের শাসন। সিংহাসনে বসে হোসেন শাহ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হাবশিদের বাংলা থেকে বিতাড়িত করেন। এর সঙ্গে সঙ্গেই তিনি বাংলার রাজধানী গৌড় থেকে সরিয়ে নিয়ে যান একডালায়। শাসনকালের একেবারে গোড়ার দিকে হোসেন শাহ তার প্রচলিত মুদ্রায় নিজেকে কামরূপ, কামতা, জাজনগর, উড়িষ্যা বিজয়ী বলে উল্লেখ করে এই সমস্ত রাজ্য জয়ের উদ্যোগ নেন। 1498 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ কামতাপুর রাজ্য আক্রমণ করে হাজো পর্যন্ত ভূভাগ দখল করেন। একে একে কামরূপ, ওড়িশা, ত্রিপুরা ও আরাকান রাজ্যের বিরুদ্ধেও অভিযান পাঠান তিনি। তবে কেবলমাত্র রাজ্য বিজেতা হিসেবেই নয়, একজন প্রজাদরদী, ধর্মসহিষ্ণু, উদার ও দক্ষ প্রশাসক হিসেবেও হোসেন শাহ বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। শাসন ব্যবস্থার ক্ষেত্রে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়। পদপ্রার্থীর দক্ষতা ও যোগ্যতাকেই হোসেন শাহ সরকারি পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দিতেন। এসব কারণে অনেকেই হোসেন শাহকে মুঘল সম্রাট আকবরের সঙ্গে তুলনা করে বাংলার আকবর বলে অভিহিত করেছেন। হোসেন শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ। গোড়ার দিকে নসরত শাহ শিল্প সংস্কৃতির উন্নয়নে মনোনিবেশ করলেও রাজত্বের দ্বিতীয় পর্বে সাম্রাজ্যের নিরাপত্তার সমস্যা
তাকে বারংবার বিব্রত করতে থাকে। ইতিমধ্যে মুঘল বীর বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ক্ষমতা দখল করলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু বিচক্ষণ নসরত শাহ বাবরের বশ্যতা স্বীকার করে নিয়ে বাংলার স্বাধীনতা রক্ষা করেন। সম্ভবত 1532 খ্রিস্টাব্দে এক আততায়ীর হাতে নসরত শাহের মৃত্যু হয়। নসরত শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার পুত্র দ্বিতীয় আলাউদ্দিন ফিরোজ শাহ। তবে মাত্র 1 বছর রাজত্ব করেন তিনি। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন হোসেন শাহী বংশের শেষ সুলতান। মাহমুদ শাহের রাজত্বকালেই 1538 খ্রিস্টাব্দ নাগাদ আফগান বীর শের খাঁ, যাকে আমরা শেরশাহ নামেই বেশি চিনি, তিনি বাংলা দখল করে তা দিল্লির অন্তর্ভুক্ত করেন। শেষ পর্যন্ত মাহমুদ শাহ আফগানদের হাতে নিহত হন, আর এর সঙ্গে সঙ্গেই বাংলায় অবসান ঘটে হোসেন শাহী বংশের। এবার আসি হোসেন শাহী আমলে বাংলার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে। এই আমলে বাংলার ব্যবসা বাণিজ্য ও কৃষির ক্ষেত্রে বিশেষ অগ্রগতি লক্ষ্য করা যায়। বিখ্যাত বিদেশি পর্যটক নিকোলো কোন্টি তার ভ্রমণ বিবরণীতে বাংলার সমৃদ্ধ ব্যবসা বাণিজ্যের ভূয়সী প্রশংসা করেছেন। তাছাড়া বৈষ্ণব পদাবলী ও মঙ্গল কাব্য থেকেও তৎকালীন বাংলার অর্থনীতির আভাস মেলে। সেই সময়ে গৌড় নগরী ছিল বাংলার অন্যতম প্রধান এবং ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র। জানা যায় যে বাংলা থেকে এ সময় কাপড়, চিনি ও মাসলিন বিদেশের বাজারে রফতানি করা হতো। কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচলন বেশি মাত্রায় থাকলেও কৃষি ছিল বাংলার মানুষের প্রধান জীবিকা। জানো তো, এই সময়ে বাংলার ধর্ম, শিক্ষা, সাহিত্য, শিল্প স্থাপত্য তথা সাংস্কৃতিক ক্ষেত্রে এক অভূতপূর্ব বিকাশ ঘটে গিয়েছিল। ধর্মের বিষয়ে হোসেন শাহী সুলতানেরা ছিলেন উদার ও সহিষ্ণু। আসলে এই বংশের সুলতানেরা এক ধর্মনিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছ। জানো তো, এই হিন্দু ভ্রাতৃদ্বয় ছিলেন যথাক্রমে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের ব্যক্তিগত সচিব ও রাজস্ব সচিব। তাছাড়া আরও বহু হিন্দু রাজকর্মচারীদের অস্তিত্বের কথাও জানা যায়। আলোচ্য পর্বেই নাথ, ধর্মঠাকুর, মনসা, চণ্ডী ইত্যাদি ধর্মমতের উদ্ভব ঘটে বাংলায়। জানা যায় বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে হোসেন শাহী আমলে। কথিত আছে যে হোসেন শাহ নাকি চৈতন্যদেবের নাম সংকীর্তনের ওপর থেকে সকল প্রকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন। তাছাড়া এ সময় হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য সত্যপীর, ওলা বিবি ও শীতলার পুজো প্রচলিত হওয়ার কথা জানা যায়। কেবলমাত্র ধর্মীয় জীবনের ক্ষেত্রেই নয়, শিক্ষা দীক্ষার উন্নতি তথা বাংলা ভাষা ও সাহিত্যের জগতেও এই পর্বে ঘটে গিয়েছিল এক বিস্ময়কর অগ্রগতি। সুলতান হোসেন শাহের ছিল জ্ঞানী গুণীদের প্রতি অপরিসীম শ্রদ্ধা। তিনি এ সময় রাষ্ট্রের তহবিল থেকে রাজস্বের এক বৃহৎ অংশ শিক্ষাক্ষেত্রে ব্যয় করেছিলেন। এই পর্বেই
বাংলা সাহিত্যে ঘটে যায় নবজাগরণ, যার মূলে ছিল পৌরাণিক আখ্যানের প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলা ভাষার পাশাপাশি এ সময় সংস্কৃত সাহিত্য ও দর্শন চর্চাও সমান গুরুত্ব পায়। ঐতিহাসিক যদুনাথ সরকার সহ অনেকের মতে হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু শ্রীমদ্ ভাগবত গীতা বাংলায় অনুবাদ করেন, যে কারণে হোসেন শাহ তাঁকে গুণরাজ খাঁ উপাধি দেন। তাছাড়া এই সময় রূপ গোস্বামী সংস্কৃতে রচনা করেন বিদগ্ধ মাধব ও ললিত মাধব নামে দুটি অমূল্য গ্রন্থ। শুধু তাই নয়, এই পর্বে হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেন। এছাড়াও হোসেন শাহী আমলে রচিত হয়েছিল আরও অনেক সাহিত্য। এক নজরে সেগুলি স্ক্রিনে দেখে নাও। এছাড়াও হোসেন শাহী শাসনকালে হস্তলিখন বিদ্যা ও সঙ্গীতের ক্ষেত্রেও ঘটে গিয়েছিল অভূতপূর্ব উন্নতি। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? আমি আছি বড়সোনা মসজিদে। বাংলায় হোসেন শাহী আমলে নির্মিত এক অনন্য শিল্প স্থাপত্যের নিদর্শন হলো এই বড়সোনা মসজিদটি। এর পাশাপাশি বাংলায় এই পর্বে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি দেখা গিয়েছিল, এবার সেদিকে আমরা চোখ রাখব। হিন্দু ও মুসলিম ধারার সমন্বয়ে এ সময়ে নির্মিত হয় বহু মন্দির ও মসজিদ। এগুলির মধ্যে হোসেন শাহের উদ্যোগে নির্মিত গৌড়ের গুমতি দরওয়াজা ও ফিরোজপুরের ছোট সোনা মসজিদের শিল্প সৌন্দর্য অনবদ্য। অন্যদিকে হোসেন শাহের পুত্র নসরত শাহের তৎপরতায় এই পর্বে নির্মিত হয় একাধিক প্রাসাদ এবং মসজিদ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। তাছাড়া বিখ্যাত কদম রসুল মসজিদের সংস্কারের ক্ষেত্রেও তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে বলা যায় যে বাংলা ও বাঙালির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী রাজবংশ প্রকৃত অর্থেই এক নবযুগের সূচনা করেছিল।